একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, জামাত এনসিপি জোটকেও তারা বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তি দেবে এবং তাদের পরবর্তী টার্গেট হবে তারেক রহমান। এটা তারেক রহমানকে এবং বিএনপিকে বুঝতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের যে পার্টি অফিসগুলো ছিল, যে পার্টি অফিসগুলো এতদিন আওয়ামী লীগ খুলতে পারত না, সেই পার্টি অফিসগুলোকে আওয়ামী লীগ খুলছে এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা তারা শুরু করছে। এবং যে আওয়ামী লীগে এই পার্টি অফিসগুলো খুলেছে, ব্যাপারটা ঠিক এরকম না। বিএনপির কিছু নেতৃত্ব জেলা পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের উপজেলা পর্যায়ের যারা নেতৃত্ব, তারা নিজেরাই এই আওয়ামী লীগকে সহযোগিতা করে তাদের যে কার্যালয়গুলো আছে সেই কার্যালয়গুলো খুলে দিচ্ছে। তো দর্শক, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, হওয়ার পরেই আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ বিএনপি কেন করে দিচ্ছে এত তাড়াতাড়ি? বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ এই যে 2024-এর জুলাই আগস্টের যে গণবিক্ষোভ, গণ আন্দোলন, এই আওয়ামী লীগের সরকার, যে সরকারের প্রধান ছিল শেখ হাসিনা, তার পুলিশ, তার দলীয় ক্যাডার বাহিনী যেভাবে এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালিয়েছিল, যে আক্রমণে প্রায় 1002 নিরীহ মানুষ, আন্দোলনকারী নির্মমভাবে নিহত হয়েছিল এবং হাজার হাজার ছাত্র জনতা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে আছে। তো এটা মূলত করেছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এবং আওয়ামী লীগের পুলিশ এবং আওয়ামী লীগ যাদেরকে নিয়ন্ত্রণ করত তারা। ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই দলটাকে নিষিদ্ধ না করলেও এই দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। তো দর্শক, নির্বাচন যখন হয়ে গেল, এই নির্বাচনে যখন শপথ হচ্ছিল, তখন এই শপথের ক্ষেত্রে বিএনপি এবং জামাত জোটের মধ্যে বড় ধরনের একটা মতপার্থক্য তৈরি হলো এবং এই মতপার্থক্য কেন্দ্র করে আগামী দিনে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা আরও উত্তপ্ত হতে পারে, এই আশঙ্কা কিন্তু বিএনপি করছে। তো শপথ গ্রহণের সময় মতপার্থক্যটা কিভাবে হলো? দর্শক, আপনারা জানেন, এটা আমি আগেও বলেছি এবং অনেকেই বলছেন গণভোট এটা আসলে বৈধ ছিল না অবৈধ ছিল। আসলে গণভোটটা কিসের জন্য হলো? গণভোটের মূল লক্ষ্য ছিল যে সংবিধানকে সংস্কার করতে হবে, যাতে বাংলাদেশে আগামী দিনে শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি না হয়, এটাকে রুখে দেওয়ার জন্যই কিন্তু গণভোট হয়েছিল। এবং গণভোটে হ্যাঁ এবং না ছিল, হ্যাঁয়ের পক্ষে ভোট বেশি পড়েছে, ফলে গণভোট বিজয়ী হয়েছে। তো গণভোটের যে দাবি ছিল সেগুলোকে বাস্তবায়ন করতে হবে নতুন সরকারকে, এটাই বলা ছিল। এবং এই নতুন সরকার এটাকে, এই গণভোটের ফলে জনগণ যে রায় দিল সেটার ফলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ নিতে হতো, যেটা জামাত জোটের এমপিরা নিয়েছে কিন্তু বিএনপিরা নেয়নি। কেন নেয়নি? কারণ হচ্ছে, এই যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলোকে বিএনপি মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? এই গণভোটের বিপক্ষে যেমন বিএনপি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ছিল, আবার আওয়ামী লীগ তো এই গণভোট তো অবশ্যই, এমনকি এই নির্বাচনটাকেও তারা অবৈধ মনে করে। ফলে এই গণভোটকে বাতিল চাচ্ছে একদিকে যেমন বিএনপি, একদিকে আওয়ামী লীগ। যদিও আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, ফলে তারা প্রকাশ্যে এই কথাগুলো বলতে পারছে না, কিন্তু তাদের যারা অনুসারী তারা কিন্তু বিভিন্নভাবে এই কথাগুলো বলছে। তো দর্শক, এই যে গণভোটকে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ এই বিএনপির সংসদ সদস্যরা কেন নিলেন না? এর কারণ হচ্ছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সংবিধান সংস্কারের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে, একই ব্যক্তি একই সঙ্গে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না, আবার প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না।
এই দুটো পদের মধ্যে অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুটো পদের মধ্যে তাকে একটি পদ নিতে হবে। এই সংবিধান সংস্কারের মধ্যে এই প্রস্তাবটা আছে এবং একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি কিন্তু পুরোপুরি কিন্তু ভিন্ন মত পোষণ করছে এবং যেহেতু তারেক রহমান দলের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী, এবার এই সংবিধান যদি সংস্কার করা হয় তাহলে তাকে যে কোনো একটা পদ নিতে হবে, এই বিষয়টাতে বিএনপির আপত্তি আছে। তো এই যে সংবিধান যদি সংস্কার না হয় তাহলে এই যে জুলাই আগস্টে যে গণ আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনের পক্ষে যারা, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল, আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই সকল মানুষ কিন্তু বিপদে পড়তে পারে। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, দর্শক আপনারা জানেন আজকে বিএনপি হয়তো এই বিষয়টা ভুলে গেছে, 2010-এর দিকে জামাতের যারা প্রথম সারির নেতৃত্ব ছিল এদেরকে বিভিন্ন মামলায় শেখ হাসিনা সরকার তাদের গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে বিচারিক প্রক্রিয়ায়, যদিও এই বিচার নিয়ে হাজারো অভিযোগ আছে, এই বিচারিক প্রক্রিয়ায় জামাতকে নেতৃত্বহীন করার জন্য তখন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এই ঘটনার পরবর্তীকালেই কিন্তু এর চরম শিকার হয়েছিল বিএনপি এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দীর্ঘদিন কিন্তু জেলে বন্দি থাকতে হয়েছিল, তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এমনকি তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তো এই যে যেটা করা হচ্ছে বিএনপির সাহায্যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, তাদের যে পার্টি অফিসগুলো আছে সেগুলো খুলবে, এটার ফলে এই যে বিএনপি তারা চাইছে যে সংবিধান তাদের মতো করে সংস্কার হোক, অর্থাৎ আগামীতে আরও ফ্যাসিবাদী শাসন যদি তৈরি হয় সেক্ষেত্রে বিএনপি তৈরি করবে, কারণ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে মাঠের রাজনীতিতে তাদের যে মিল সেটা কিন্তু মানে প্রায় অভিন্ন। সুতরাং ক্ষমতায় এসে লুটে পুটে দেশটাকে খেতে হবে, এই ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো অভিন্নতা নাই। কিন্তু বিএনপি ভুলে যাচ্ছে যে জামাতকে ধ্বংস করার পর বা ধ্বংস করার চেষ্টার পর তারা বিএনপিকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করেছিল। আজকে এই এনসিপি এবং জামাতের যে দাবি, এই দাবি যদি আজকে বিএনপি মেনে না নেয় এবং এই জামাত জোটকে যদি সাইজ করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামানো হয়, একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, জামাত এনসিপি জোটকেও তারা বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তি দেবে এবং তাদের পরবর্তী টার্গেট হবে তারেক রহমান। এটা তারেক রহমানকে এবং বিএনপিকে বুঝতে হবে। তো দর্শক, এই আলোচনার সঙ্গে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে লিখবেন।